আচ্ছা, আমাদের রাজ্য প্রশাসন কি একটা বিরল রোগে আক্রান্ত? না, মজা করছি না, সত্যি সত্যি আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো এবং পুরো প্রতিবেদনটা শোনার পর আপনারাই লিখে জানাবেন যে সত্যি সত্যি কি আমাদের এই রাজ্য প্রশাসন বিরল কোনো রোগে আক্রান্ত? আর এই রোগের ওষুধ কি? সারাবেই বা কে? কি করেই বা সারবে? এই উত্তরও আজকের পর্বে খোঁজার চেষ্টা করব, আর আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। দেখুন, এমনিতেই বিভিন্ন রকমের রোগ মানুষের হয়। একটা খুব কমন রোগ হচ্ছে, যেটা আপনারা জানেন, জলাতঙ্ক রোগ। যে জল দেখলেই ভয় লাগে, কুকুর কামড়ালে মূলত এই রোগ হয়, আমরা সকলে জানি। এছাড়াও বিভিন্ন রকমের রোগ রয়েছে। এই ধরুন, এখনকার এত মোবাইল আমরা ইউজ করি, এমনও রোগ আছে যে অনেকেই এই রোগে আক্রান্ত। হঠাৎ করে 5 মিনিট অন্তর অন্তর বা 2 মিনিট অন্তর অন্তর মোবাইল যদি না দেখেন, ভাবেন যে বড় কিছু বোধহয় আমার মিস হয়ে গেল, একটা বড় বোধহয় পোস্ট আমি দেখতে পেলাম না। এরকমও কিন্তু বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়। তবে আমাদের এই রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এরা দুজনাই একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে বলে অন্তত উপসর্গে সেটা ধরা পড়ছে। আজকের পর্বে একেবারে নিখুঁতভাবে আপনাদের দুটি ঘটনা দিয়ে ব্যাখ্যা করব। প্রথম ঘটনা হচ্ছে, এই যে সমস্ত দুর্গাপুজোর প্যান্ডেলে শিরদাঁড়া, এই শিরদাঁড়া নিয়ে কোনো রকমের থিম করা হচ্ছে বা প্যান্ডেলের মধ্যে শিরদাঁড়ার প্রতীকী কোথাও ঠাঁই পাচ্ছে, রাজ্য প্রশাসন সঙ্গে সঙ্গে বা পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে গিয়ে ব্যবস্থা নিয়ে ফেলছে। একেবারে ওই শিরদাঁড়াগুলোকে নিয়ে আস্তাকুড়ের মধ্যে ফেলে দিচ্ছে। সেই ঘটনা আপনাদের সামনে দেখাবো প্রতিবেদনের মাধ্যমে। এবং এছাড়াও আরও একটা ঘটনা দেখাবো, চমকে যাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্টে দিয়েছেন, একটা বাড়ি, সেটাকে গেরুয়া রং করা হয়েছে বলে সেই বাড়িটিকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে শিরদাঁড়ার রোগ, আর একদিকে হচ্ছে গেরুয়া রং দেখলে রোগ, একদিকে হচ্ছে ভিড় দেখলে রোগ। এইরকম বিরল বিরল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের এই রাজ্য প্রশাসন। জানিয়ে সত্যি সত্যি এই রাজ্যবাসী হয়ে আপনারাও কিন্তু চিন্তার মধ্যে পড়বেন। আর আজকেই আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা বিশেষ বিশেষ খবর। দেখুন, প্রথমেই আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। শুভেন্দু অধিকারী তিনি লিখছেন, "So the color saffron is the eyesore for the CM. A building near the Kolkata airport, which was painted in saffron color, was forcefully covered by green net by the Mamta police and local municipality officials so that the CM, who was returning back from the North Bengal, doesn't get annoyed." অর্থাৎ তিনি লিখছেন, গেরুয়া রং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল। একটা বিল্ডিং যেটা কলকাতার এয়ারপোর্ট অঞ্চলে, সেটা গেরুয়া রঙের করা হয়েছিল। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর শেষ করে তিনি কলকাতাতে ফিরবেন, এয়ারপোর্টে নামবেন, সেই কারণে যাতে এই গেরুয়া রংটি তাকে দেখতে না হয়, রাজ্য প্রশাসনের পুলিশ এবং কিছু মিউনিসিপ্যালিটি অফিসাররা তারা ওই গেরুয়া রঙের ফ্ল্যাগটিকে একেবারেই একটা গ্রিন নেট দিয়ে ঢেকে দেয়। এবং সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একেবারে একটা গেরুয়া রঙের বাড়ি, সেটাকে গ্রিন নেট দিয়ে ঢেকে দেওয়া। বিরোধী দলনেতা দাবি করছেন, সত্য মিথ্যা বলতে পারবো না, বিরোধী দলনেতা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে নেমে পাস করবেন বলে ওই বাড়ির রংটা, গেরুয়াটা যেন তার চোখে না পড়ে, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এবং তারপরে বিরোধী দলনেতা যেটা লিখেছেন, সেটা আমি আপনাদের বাংলায় অনুবাদটা শোনাচ্ছি। তিনি লিখছেন যে এটা দুর্ভাগ্যজনক যে গেরুয়া রং বীরত্বের প্রতীক, যা ত্যাগ ও পরিত্রাণেরও ইঙ্গিত দেয়, যা স্বামী বিবেকানন্দ গর্বিতভাবে পরিধান করে থাকেন, সেই রং মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে। এবং এই বাড়িটির মালিক ডক্টর শ্রী পান্না বর্ধন, এবং অ্যাপার্টমেন্টটির নাম জয় মাতাদি অ্যাপার্টমেন্ট। এরপরে শুভেন্দু অধিকারী লিখছেন, ভোরবেলা সূর্যের রঙে সারা আকাশ যখন গেরুয়া রং দেয়, সেটা কি ঢেকে রাখতে পারবে প্রশাসন? জানি না এরপরে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, যে সকালবেলায় একটা বড় ত্রিপল কলকাতা জুড়ে আটকে দেওয়া হবে, যাতে করে ওই সকালের গেরুয়া রোদটা যেন কোনোভাবে কালীঘাট বা ওই চত্বরে ছড়িয়ে না পড়ে। জানি না বিরোধী দলনেতা যে ইঙ্গিত দিচ্ছেন, সেটাকে প্রশাসন কিভাবে ঢাকবে, এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। এটাই যে একমাত্র প্রশ্ন এমনটা নয়, প্রশ্ন আরও অনেক আছে, আপনাদের সেটাও দেখাতে চাইবো। প্রথমেই যেমন আপনাদের বললাম, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, কিন্তু উৎসবে ফেরার কিছু কিছু আবার শর্তও আছে। কি কি শর্ত? যে আপনি কোন থিমে পুজো করছেন, সেটা যদি এই রাজ্য প্রশাসনের পছন্দ না হয়,
তাহলে কিন্তু সেই থিমের পুজো আপনারা বা প্যান্ডেল করতে পারবেন না। এই দেখুন একটা খবর আপনাদের দেখাচ্ছি আনন্দবাজার পত্রিকা থেকে। বিপদ শুধু শিরদাঁড়ায়, নানা প্যান্ডেলে শিরদাঁড়ার মডেল নিয়ে আপত্তি, ঠাঁই হচ্ছে আস্তাকুড়ে বা আচ্ছাদনে। আপনাদের মনে রয়েছে তৃণমূলপন্থী কবি শ্রীজাত একসময় লিখেছিলেন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। সত্যি একদিন তিনি যাদের উদ্দেশ্যে এই কবিতার লাইন লিখেছিলেন, আজকে তার শিরদাঁড়াটাই কোথাও উধাও হয়ে গিয়েছে। তার কারণ গোটা এই আরজিকর আন্দোলনে তাকে খুঁজেই পাওয়া গেল না, তার কলম এক লাইনও লিখতে পারলো না। সে যাই হোক, কিন্তু এই দুর্গা পুজোকে নিয়ে যতগুলো পুজোর থিম হিসাবে শিরদাঁড়া ব্যবহার করা হয়েছে, প্রশাসনের রক্তচক্ষুর মধ্যে পড়তে হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে বেলেঘাটার গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল, কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ এবং হাওড়া সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাব। এবং এরা সকলেই কিন্তু তাদের পুজো মণ্ডপের থিম ছিল শিরদাঁড়া। আর সেটা জানার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এতটাই ভয় পেয়ে গিয়েছে যে তারা ওই শিরদাঁড়াগুলোকে খুলে নিয়ে গিয়ে একেবারে আস্তাকুড়ের মধ্যে ফেলে এসেছে। ঠিক যেমন আমাদের এই রাজ্য প্রশাসন, যাদের শিরদাঁড়ার অভাব বলে ডাক্তার ছাত্রছাত্রীরা একেবারেই প্রথম দিন থেকে বলে আসছিলেন, পশ্চিমবঙ্গের মানুষও সেটা জানেন, এবং সেই কারণে প্রতীকী শিরদাঁড়া উপহার দেওয়া হয়েছিল। প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে তার টেবিলে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন ছাত্রছাত্রীরা, তার কারণ সেই শিরদাঁড়াটা তিনি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছিলেন। আর সেই শিরদাঁড়াতেই কিন্তু পুলিশ প্রশাসনের ভয়, যেখানেই শিরদাঁড়া দেখছে সেখানেই কিন্তু সেই শিরদাঁড়াগুলোকে একেবারেই মানুষের চোখের সামনে যাতে না আসে পিছনে পাঠিয়ে দিচ্ছে। জানি না যখন আমরা ঠাকুর দেখতে যাব তখন আবার প্রশাসনের তরফ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হবে না তো, যে আমাদের যাদের যাদের শিরদাঁড়াগুলো এখনো রয়ে গিয়েছে সেগুলো হাতে করে খুলে নিয়ে যেতে হবে, বা শিরদাঁড়াগুলো বাড়িতে রেখেই প্যান্ডেলে প্রবেশ করার অনুমতি মিলবে, এমন আবার কোনো নির্দেশিকা আসবে কিনা জানি না, বলতে পারবো না, সেটা আগামী দিনে দেখতে হবে। কিন্তু কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো বলুন তো? শিরদাঁড়া দেখলেই কেন ভয় পেয়ে যাচ্ছে বলুন তো? তাহলে কি সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তাররা, আন্দোলনরত নাগরিক সমাজ যে দাবিটা করছে সেটাই কি সত্যি, যে এই পুলিশ প্রশাসন একেবারেই তাদের শিরদাঁড়া তো অনেকদিন আগেই তারা জমা রেখে দিয়েছে, এবং এমনই তাদের হাল হয়ে গিয়েছে যে তারা সেই শিরদাঁড়াটা দেখলে পর্যন্ত ভয় পাচ্ছে। নতুন করে শিরদাঁড়াটা শক্ত করে আরও একবার সৎ উপায়ে প্রশাসনকে পরিচালনা করাটা সেটা তো ভুলেই যান, এখন শিরদাঁড়া যদি অন্য কারুরও থাকে সেটা দেখলেও পুলিশ প্রশাসন ভয়ে ভীত হয়ে যাচ্ছে। কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি জানি না। একদিকে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া রং দেখলে ভয় পাচ্ছেন, গেরুয়া রঙের বিল্ডিংগুলোকে ঢাকা দেওয়া হচ্ছে বিরোধী দলনেতার কথায়। অন্যদিকে আবার শিরদাঁড়া দেখলে পুলিশ প্রশাসন ভয় পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এরা আবার ভিড় দেখলেই ভয় পাচ্ছে, যেখানেই ভিড় দেখছে সেখানেই ভয় পাচ্ছে। একদিকে বলছে যে আমরা আন্দোলনের সঙ্গে আছি, আবার অন্যদিকে কেউ যদি মিছিল মিটিং করে তাহলেই নাকি আইন শৃঙ্খলার অবনতি হবে বা বিভিন্ন পরিস্থিতির অবনতি হতে পারে, এই বলে পুলিশ প্রশাসন কিছুতেই পারমিশন দিচ্ছে না। তার একটা উদাহরণ আপনাদের সামনে দেখাতে চাইব। দেখতেই পাচ্ছেন পুজোর ভিড় পুলিশ নিয়ন্ত্রণ করে কিভাবে। আরজি কর নিয়ে মিছিলে অনুমতি দিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার একাধিক সংগঠনের তরফ থেকে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে, এবং মঙ্গলবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সেই কর্মসূচির প্ল্যান করা হয়েছে। এবং আপনারা শুনলে চমকে যাবেন যে 40টেরও বেশি সংগঠন আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে মঙ্গলবার পথে নামছে। ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মধ্যে রয়েছে জুনিয়র ডাক্তারদের কয়েকটি সংগঠনও। এছাড়াও যৌনকর্মী, রূপান্তরকামী, রিক্সা চালক থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যকর্মী, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের সমর্থকদের সংগঠনও ওই মিছিলে পা মেলাবেন। এই মিছিলের জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু শহরে যানজট নিয়ন্ত্রণের সমস্যার কারণ দেখিয়ে পুলিশ সেই অনুমতি দেয়নি। এরপরে আয়োজকরা প্রত্যেকবারের মতোই আবারও আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়েছিল। এবং সবথেকে বড় প্রশ্ন হলো যে আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার বলে তাদের নাকি আগে থেকে জানাতে হবে কতজন মিছিলে অংশগ্রহণ করবে। আর খুব স্বাভাবিকভাবেই মামলাকারীরা বলেন যে আমাদের এই আন্দোলনে বা মিছিলে কতজন জমায়েত হবেন সেটা আগে থেকে কি করে বলবো,
কতজন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন সেটা তো আগে থেকে বলা সম্ভব নয়। এরপরেই বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন যে যদি এই মিছিলে ধরুন 10 লক্ষ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে যোগ দেন, তাদের আটকানো কি সম্ভব? প্রতিবাদ জানানো তো তাদের সাংবিধানিক অধিকার। রাজ্য কি ট্রাফিকের কারণ দেখিয়ে সেই অধিকার খর্ব করতে পারে? এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। বিচারপতি আরও বলেন যে আপনারা তাহলে এত ভিড় দুর্গাপুজোতে নিয়ন্ত্রণ করেন কি করে? লক্ষ লক্ষ মানুষ যখন পুজোতে রাস্তায় নামে তখন আপনারা ভিড় নিয়ন্ত্রণ করেন কি করে? সেটা যদি করতে পারেন তাহলে তাহলে এই মিছিল কেন করতে পারবেন না? এবং সব কিছু দেখে বিচারপতি কিন্তু সেই আন্দোলন বা মিছিলের জন্য পারমিশন দিয়ে দিয়েছেন। কাজেই বুঝতে পারছেন যে একাধিক বিষয়ে আমাদের এই রাজ্য সরকার ভয় পেতে শুরু করেছে। কোথাও জয় শ্রীরাম শুনলে একেবারে আঁতকে ওঠেন অনেকেই, কোথাও আবার গেরুয়া রং দেখলেই ভয় পেয়ে যান, কোথাও আবার রাস্তায় বেশি মানুষ যদি নেমে পড়ে তাহলেও ভয় পেয়ে যাচ্ছে আজকাল প্রশাসন। আর সব থেকে মজার ব্যাপারটা বললাম যে শির দ্বারা যদি আপনি প্রতীকী নিয়ে বেরোন তাহলেই দেখবেন যে পুলিশ আপনার কাছে চলে আসবে জানতে। ধরুন পুজোতে ভুল করেও যদি আপনি একটা শিরদাঁড়ার প্রতীকী নিয়ে রাস্তায় যদি নামেন তাহলেই ব্যাস পুলিশ আপনার কাছে চলে এসে বলবে কেন আপনি করেছেন। ভাবতে পারেন একটা গণতান্ত্রিক দেশে আমি একটা যদি শিরদাঁড়া নিয়ে পুজো প্যান্ডেলে রাখি বা পুজো প্যান্ডেলগুলিকে শিরদাঁড়া দিয়ে সাজায়, তাহলে পুলিশ প্রশাসনের আপত্তি থাকতে পারে? এটা হতে পারে? এটা কি কোনো অস্ত্র নাকি? শিরদাঁড়া তো মানুষের শরীরের অঙ্গ, এটাকে এত ভয়, তাও আবার প্রতীকী, তাতেই কাঁপছে প্রশাসন। এই হচ্ছে পুলিশ প্রশাসনের অবস্থা। বাকিটা আপনাদের বর্ণনা করে বোঝানোর প্রয়োজন হবে না, তবে আপনাদের লিখে জানাতে বলবো এটা ঠিক কোন রোগের লক্ষণ বলুন তো? যে একটা রাজ্য প্রশাসন প্রায় সব কিছুতেই ভয় পেতে শুরু করে দিয়েছে, এটা ঠিক কিসের লক্ষণ বলুন তো? আর এত যদি ভয় পায় তাহলে রাজ্যে ক্ষমতায় কেন থাকবে আঁকড়ে? এই প্রশ্নটা কি উঠবে না? যদি সত্যি সত্যি আপনাদের মনে হয় গোটা পশ্চিমবঙ্গবাসী আপনাদের শত্রু হয়ে গিয়েছে, তাহলে আপনাদের ওই সিংহাসনে আঁকড়ে ধরে থাকার কি কোনো নৈতিক অধিকার কি রয়েছে? এই প্রশ্নটি আপনাদের সামনেই তুলে ধরলাম, আপনারাই এই উত্তরটা লিখে পাঠান। যাই হোক, আজকের মতো আপাতত এখানে শেষ করলাম।